নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ। গোটা দেশের পাশাপাশি উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতেও এই উৎসবকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। হাসপাতাল পরিষেবা স্বচ্ছ, উন্নত এবং রোগী বান্ধব হওয়া প্রয়োজন। বৃহস্পতিবার জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখে এমনটাই জানালেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী। তৃণমূলের নেতাকে দলে নেওয়ার অভিযোগে বিক্ষোভ। ওদলাবাড়িতে বিষ্ণু রায়ের কুশপুতল দাহ। বিষ্ণু রায় মুর্দাবাদ। তৃণমূলের গুন্ডা বাহিনীকে দলে নেওয়া হবে না, এই স্লোগান তুলে বুধবার সন্ধ্যায় ওদলাবাড়ি চৌপথি মোড়ে বিক্ষোভ মিছিল ও কুশপুতল দাহ কর্মসূচি পালন করা হয়। অভিযোগ, মালবাজারের বিষ্ণু রায় বিটিডব্লিউ ট্রেড সার্টিফিকেট ব্যবহার করে সংগঠন পরিচালনা করছেন এবং তৃণমূলের নেতাদের দলে নেওয়ার চেষ্টা করছেন। বিটিডব্লিউ ব্লক সভাপতি মিকা মুন্ডা বলেন, আমরা ফোন মারফত শুনতে পেরেছি মালবাজারের বিষ্ণু রায় বিটিডব্লিউর ট্রেড সার্টিফিকেট নিয়ে সংগঠন চালাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো বাগানে এই সংগঠন অনুমোদন পায়নি, অথচ তিনি নিজেকে সেন্ট্রাল কমিটির সদস্য বলে দাবি করছেন। আমরা আরও শুনেছি যে বাগরাকোটের রাজেশ ছেত্রীকে তিনি বিটিডব্লিউতে যোগদান করিয়েছেন। তিনি আরও বলেন, আমরা জানি বিটিডব্লিউর চেয়ারম্যান মনোজ টিগ্গা এই সংগঠন পরিচালনা করছেন, কিন্তু রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছেন তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে জায়গা দেওয়া হবে না। বিষ্ণু রায় রাজেশ ছেত্রীকে বিটিডব্লিউতে নেওয়ার চেষ্টা করছেন বলেই আজ আমরা এই বিক্ষোভ দেখালাম। আমরা রাজ্য নেতৃত্ব ও মনোজ টিগ্গাকে চিঠি লিখে জানাবো যে তৃণমূলের কোনো নেতাকে দলে নেওয়া যাবে না। এই বিষয়ে বিষ্ণু রায়ের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। उसमें हम आज मैसेज के जरिए हमको फ़ोन में इसका खबर मिला, जो विष्णु रॉय है बीटीडब्ल्यू का राजेश छेत्री को झंडा दिया बोल के हम लोग सुना है। फिर फ़ोन में अभी तक देखा नहीं है, लेकिन आपको हम आपका मार्फत से आपको जनता लोग को हम ये जानना चाहता है, हम लोग का बीजेपी पार्टी का जितना समर्थक ट्रेड यूनियन है बीजेपी पार्टी का है, हम लोग का बीजेपी से हम लोग का स्टेट प्रेसिडेंट स्पष्ट रूप में बोल दिया है, जितना भी चोर चपाटी जो हम लोग का आपका जितना ग्राम पंचायत में हो, ब्लॉक लेवल में हो, टीम से जितना भी लड़का इलीगल काम करके, जितना फ्रॉड काम करके जो आया है, उस लोग को इस पार्टी में लिया नहीं जाएगा। इस कारण जो बीटीडब्ल्यू को जो झंडा दिया है बोल रहा है, हम लोग इसको खंडन करते हैं। जैसे बीजेपी पार्टी का समर्थक जितना ट्रेड यूनियन है, ये ट्रेड यूनियन के ऐसे चोर लोग को, पार्टी लोग को, नेता लोग को लिया ही नहीं जाएगा। इसलिए हम लोग खंडन करते हैं। हम लोग विष्णु राय को नहीं पसंद। हम लोग का ये जो विष्णु राय जो फेक सर्टिफिकेट बीटीडब्ल्यू लेके चला रहा है, उसका हम लोग खंडन करें। हम लोग चाहेंगे आने वाले दिन में जितना हमारा सेंट्रल कमेटी, ब्लॉक प्रेसिडेंट इसको लेके, हमारे माल ब्लॉक के जितना हम लोग का यूनियन के लोग हैं, इसको हमको हम लोग का स्टेट प्रेसिडेंट बीजेपी पार्टी को हम लोग जनाएंगे जो लोग फेक सर्टिफिकेट ले काम कर रहे हैं और इलीगल आदमी जो टीएमसी के पार्टी से जो आए हैं इलीगल काम करके, वो लोग हम लोग पार्टी में ज्वाइन करें। इसलिए हम लोग इसका विरोध में हम लोग चिट्ठी देंगे। ऐसे तो जो विष्णु राय जो है उसका ट्रेड यूनियन किसी बगान में नहीं है, और एक दो बगान हमने सुना था बेदगुड़ी में, अभी तक ऐसा अप्रूवल कोई मैनेजमेंट दिया नहीं है। अधिकतर रूप में उसका काम अभी तक नहीं हुआ है। बीजेपी का एक विंग से बीजेपी से साथ में ये ट्रेड यूनियन काम कर रहा है। बीजेपी ना पहले रहा बीजेपी में, पहले रहा उठो, अभी बाद में वो जब इलेक्शन आ गया, इलेक्शन का टाइम से इधर वो बीजेपी पार्टी में संगठन में नहीं है। वो अलग से अपना क्या चला रहा है वो तो वही पूछेगा, लेकिन भारतीय जनता पार्टी के साथ में उसका कोई लेन देन नहीं है। वो विष्णु राय एक नंबर। রাধামালী তিস্তাচর এলাকায় অবৈধ শুয়োরের খামারে গ্রামবাসীদের ভাঙচুর। রাধামালী তিস্তাচর এলাকায় নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা একটি শুয়োরের খামারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো। গ্রামবাসীদের অভিযোগ, খামারের তীব্র দুর্গন্ধের কারণে এলাকায় বসবাস করা অসম্ভব হয়ে উঠেছে। মানুষ ঠিকমতো ভাত পর্যন্ত খেতে পারছেন না। এমনকি কিছুটা দূরে অবস্থিত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিশুরাও এই দুর্গন্ধে মারাত্মক সমস্যায় পড়েছে। বারবার খামার মালিককে জানিয়েও কোনো লাভ হয়নি। উল্টে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনও ধরেননি। মালিকের এই উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে খামারটিতে চড়াও হন এবং ভাঙচুর চালিয়ে সেটি বন্ধ করে দেন। গ্রামবাসীদের স্পষ্ট দাবি, জনবসতি ও স্কুলের পাশে এমন অস্বাস্থ্যকর খামার কোনোভাবেই চলতে দেওয়া হবে না।
মালিক কোথায় এটা? মালিক কোথায়? যাই না কোথায় ওই আমি আছি। এইখানে এই যে শুয়োরের ব্যবসা করে, ভিতরে প্রচন্ড গন্ধ, নোংরা প্রচুর। আপনি গেলে দেখতে পাবেন, আপনি ভিতরে যান, থাকা যায় না গন্ধের জন্য। আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে এটা যত তাড়াতাড়ি হয় যাতে বন্ধ করে, তাহলে আমাদের মানে ভালো হবে আর কি। কি নাম আপনার? আমার স্বপ্না রায়। সিঙ্গারার ভিতরে মরা টিকটিকি, অসুস্থ বেশ কয়েকজন ছাত্রী, চাঞ্চল্য জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের ৩ নম্বর ঘুমটি সংলগ্ন একটি পরিচিত মিষ্টির দোকানের সিঙ্গারার চাটনির ভেতর থেকে মরা ভাজা টিকটিকি থাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। জানা গেছে কয়েকজন ছাত্রী এই দোকানে সিঙ্গারা ও চাটনি খেতে এসেছিল, কিন্তু হঠাৎই দেখে সেই সিঙ্গারার ভেতরে চাটনি থেকে একটি জ্বলন্ত টিকটিকি। সাথে সাথে সেই দৃশ্য দেখে অবাক হয়ে পড়ে তারা। অন্য একজন সহ বেশ কয়েকজন ছাত্রী এই ধরনের দৃশ্য দেখে হতবাক হয়ে পড়ে। অসুস্থ হয়ে যায় 7 জন ছাত্রী। আর তারপরেই সেই ঘটনায় দোকানের মালিক তাদের চিকিৎসা করার ব্যবস্থা করে। যদিও পুরো ঘটনার জন্য জলপাইগুড়ি ফুড অফিসে বিষয়টি অভিযোগ করেন ছাত্রীর পরিবারের সদস্যরা। পুরো বিষয়টি নিয়ে বিবরণ তুলে ধরেন এক অসুস্থ হওয়া ছাত্রীর বাবা। নাকি কে জানি না, আমি মেয়ে কিছু বলেনি, পরে আমাকে এই জলপাইগুড়ি মেইনা নার্সিংহোমে নিয়ে গিয়ে সেখানে দেখায়। ডাক্তারবাবুরা কি বলছে এবং কোথায় অভিযোগ করছেন আপনি? ডাক্তারবাবু বলছে এই টিকটিকি আরশোলা নাকি কোনো বিষাক্ত না। ঠিক আছে, তো আমি যদি মনে করি বিষাক্ত যদি না হয়ে থাকে তাহলে এইসব জিনিস তাহলে লোকে তাহলে মানে কেন যে বিষাক্ত জিনিস? আমি শুনেছি যে এটা দিয়ে অনেকে নেশাদ্রব্য করে, টিকটিকির লেজ দিয়ে। এটা নিয়ে কি বলবেন যে খাবারের মধ্যে এই সমস্ত জিনিস পাওয়া গেল? এটা তাদের সচেতন থাকা উচিত। সচেতন মানে মারাত্মক সচেতন থাকা উচিত। কারণ একটা মিষ্টির দোকান বা যে কোনো বাড়ি হোক বা যে কোনো ফাস্টফুডের দোকান হোক, সেখানে আপনার হচ্ছে মানে অন্ততপক্ষে খাবারটা ভেজে নিয়ে বা কাঁচা অবস্থায় যাই হোক না কেন, সেটা ঢাকা দিয়ে রাখা উচিত। আচ্ছা, ঠিক আছে। এটা শহরের কোথায়? শহরের 3 নম্বর ঘুমটি জনপ্রিয় এক মিষ্টির দোকান। আচ্ছা, তো তাদের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, তাদের সাথে কথা হয়েছে। আমার মেয়ে গতকাল পর্যন্ত অসুস্থ ছিল। আমি তাকে বললাম যে চল তোকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ও ইঞ্জেকশনের ভয়ের জন্য আমাকে বলল যে সেটা আমি যাব না। আমি সেখানে গেলে পরে কজন অসুস্থ হয়েছে এই খাওয়ার পর? এটা আমি শুনেছি, আমি যতক্ষণ ছিলাম ওখানে 5 জন, আর 2 জন বাইরে চলে গেছে আর কি, 7 জন টোটাল অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে, বমি করছিল। তারপর সেই মানে মালিক আর কি, দোকানের মালিক, সেই দোকানে নিয়ে এই নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে ডাক্তারবাবু এটা তো দেখানোর পরে ফ্ল্যাশ হয় নাই বিষয়টি? না, বিষয়টা ফ্ল্যাশ হয়নি, কিন্তু আমি এখন বাধ্যতামূলকভাবে ফ্ল্যাশ করলাম। এই কারণে ফ্ল্যাশ করলাম যেহেতু আজকে একটা খাওয়ার জিনিস, আর আমার মেয়ে যেহেতু অসুস্থ হয়ে গেছে আজকে মানে এই জিনিসটা আরও কে না কতজন না খেয়েছে। আমি একটা কথাই বলবো যে মানুষকে একটু সচেতন থাকা উচিত এইসব খাওয়ার বিষয়টা। দোকানদারকে অন্ততপক্ষে যে কোনো দোকানদার হোক। আপনার নাম দাদা? আমার নাম অসীম রাজবংশী। বাড়ি কোথায়? বাড়ি জলপাইগুড়ি, বেতেজেপাড়া। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সরকারি হাসপাতাল পরিদর্শনে গেলেন জলপাইগুড়ির সদর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী। বৃহস্পতিবার তিনি হাসপাতালের ব্লাড ব্যাংক, মাতৃমা বিভাগ, ক্যান্টিন সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামো ও পরিষেবা ব্যবস্থা খতিয়ে দেখেন। পরিদর্শনের পর বিধায়ক অনন্ত দেব অধিকারী হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালে অভিযোগের শেষ নেই, চারদিকে নোংরা পরিবেশ চোখে পড়ছে। হাসপাতাল যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বহু অভিযোগ পাওয়ার পরই আজ এখানে এসেছি। তিনি আরও জানান, আগামীকাল স্বাস্থ্য দপ্তর সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেখানে হাসপাতালের বিভিন্ন সমস্যা বিস্তারিতভাবে তুলে ধরা হবে। এদিন রোগীর পরিজনেরাও বিধায়কের কাছে হাসপাতালের নানা সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসপাতাল চত্বর থেকে রোগীদের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, স্বাস্থ্য বিষয়ক বৈঠকে এই সমস্যাটিও গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। হাসপাতালের ভেতরে সিঁড়ি ও বিভিন্ন অংশের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার বক্তব্য, হাসপাতালের পরিষেবা আরও স্বচ্ছ, উন্নত ও রোগী বান্ধব হওয়া প্রয়োজন। কি নাম আপনার? আমার নাম এমডি মনসুর কলাম। কে ভর্তি আছে? ভর্তি আমার ওয়াইফ আছে। কোথায় ভর্তি? 3 তলায়। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে আমার বউয়ের কালকে সিস্টার বলছে যে সেলাই করে দিয়েছে, ব্যান্ডেজটা ছিল, আমার বউয়ের বাড়ির লোক ছিল, ওনাকে বলছে যে ব্যান্ডেজটা তুমি খুলে চলে আসো। হ্যাঁ, এইবার আমি ফোন করে বলছি যে সিস্টার আছে, সিস্টারকে তো সিস্টারের খোলার দায়িত্বটা
কিন্তু সিস্টার কেমন করে পেশেন্ট পার্টিকে বলতে পারে যে ব্যান্ডেজটা খোলার? তাও আজকে আমার বউ নিজে পেশেন্ট সিজারের একটা উঠতে পারে না, উনি নিজে ব্যান্ডেজটা খুলছে। ব্যান্ডেজটা খোলার পরে একটু অসুবিধা, ব্লিডিং বাইর হচ্ছে, সেলাই যেখানে হয়েছিল হ্যাঁ ওইখানে ব্যান্ডেজটা নিজে খুলছে, তাও সিস্টার খুলে দেয়নি, তাও নিজে খুলছে, খুলে ব্লিডিং হচ্ছে। ব্লিডিং হওয়ার পরে তারপর ডাক্তার আসছে, তারপর ড্রেসিং করে আরও ব্যান্ডেজটা করে দিচ্ছে। এইটা কী কারণে হলো যে সিস্টার একটা সরকারি চাকরি করে, উনি একটা হেল্প করবে না? তাহলে এটা কী কারণে হলো? একটা পেশেন্ট পার্টি খুলে এবার বাই চান্স ওখানে কোনো কিছু হয়ে যায়, এইবার মেন জিনিসটা আমরা ডাক্তারের সাথে একটু কথা বলতে চাই, সিস্টারের কাছে যাই, সিস্টার একটু বল ডাক্তারের সাথে তো আমাদের কথা বলতে লাগবে যে আমাদের পেশেন্টটা কেমন আছে, আমার যে বাচ্চা হচ্ছে, আমার বাচ্চা একদম দুর্বল, আমি বাচ্চার সেদিন থেকে যে ডাক্তার ঢুকতেছে সেদিন থেকে আমি মানে ডাক্তারের নামটা সগরে যাই না, বা ডাক্তারের সাথে আমি এখনও পর্যন্ত দেখা করিনি যে কি হচ্ছে আমার বাচ্চার, কি হচ্ছে না। সিস্টারের কাছে আমার পেশেন্ট পার্টির বাড়ির লোক গেছে, ওনাকে আরও বলছে কি ডাক্তার আছে, তোমাদের কি অসুবিধা, ওনাকে আরও গরম দেখাইছে। হ্যাঁ, ব্যবহারটা মানে খারাপ দেখাইছে ব্যবহারটা। ওরা তো কিসের বলবে যে ঠিক আছে এই ডাক্তারের নাম এই অমুক, এইটা সব কিছু বলবে, এগুলো কোনো কিছু নেই। তারপর আমি একটু কথা বলতে চাই, মানে কোনো কথা মানে কোনো ব্যবহারটা এখানে একটু খারাপ ব্যবহারটা না। ডাক্তারের সাথে তো আমি এখনও কথা বলি নাই না, ডাক্তারের কথা বলতে পারবো না, কিন্তু নার্স যে আসে, নার্সদের মানে একটু যে আমরা হেল্পের মধ্যে যাবো, মানে সাহায্যটা আমাদের বলে না। এইবার বাই চান্স আমি কালকে ভোরবেলা আমার মোবাইলটা হারাই গেছে, এইবার আমি এখানে গেটম্যান আছে, সিকিউরিটি গার্ড আছে, ওনাদের আমি 4-5 জনকে বলছি, তাও আমাকে হেল্প করে নেই। হেল্প না করার পরে তারপর বাধ্য হয়ে আমি কোতোয়ালি থানায় গেছি, কোতোয়ালি থানায় যেয়ে আমি কেস করেছি। আজকে পর্যন্ত পুলিশ আসে নাই, কোনো আমি মোবাইলের কোনো সম্বন্ধে আমি কোনো কিছু পাইনি। আমার একটা দামি মোবাইল, মাত্র 1 বছর হচ্ছে মোবাইলটা আমার। এইখানে কোনো একটা সিভিক পুলিশ, কোনো একটা গেটম্যান, কোনো কিচ্ছু নাই। সিসিটিভি প্রচেষ্টা আসে, ওইটা তো দেখাচ্ছে না আমাকে, কিন্তু এখানে একটা কোনো যে কে বাইরের লোক আসতেছে, এখানে পয়সা চুরি হয়ে যাচ্ছে, মানুষের চুরি হয়ে যাচ্ছে, এখানে থাকার একটু অসুবিধা হচ্ছে মানুষদের। হ্যাঁ, মোবাইল অনেকের চুরি হচ্ছে, কোনো মানে একটা যে আপনাদের হেল্প করবে সেই হেল্পটা আমরা পাচ্ছি না। মানে ভেতরের পরিষেবা ভালো না, বাইরেরও ঠিকঠাক নেই? ভিতরের পরিষেবা যেটা আমি শুনলাম, ভিতরের পরিষেবা ভালো, কিন্তু নার্সদের যে আমরা একটু কিছু বলবো সেই জিনিসটা আমরা মানে ব্যবহারটা আমরা ভালো পাচ্ছি না। পরিষেবা এমনি ভালো সব কিছু, এটা বলে লাভ নেই, পরিষেবা ভালো দিচ্ছে। হ্যাঁ, বিধায়ক আসলো, বললাম আমার যেটা আমি বললাম, তারপর উনি লিখে নিল, তারপর বললো আমি দেখতেছি, এটা বললো। কি চাইছো তোমরা? আমরা চাইছি একটু ভালো হোক, নার্সদের একটু বলুক যে পেশেন্ট পার্টির সাথে ব্যবহারটা ভালো করবে। তারপর পেশেন্ট পার্টি এইবার বাই চান্স কী করবে, উপরে একটা কোনো বিপদ হলো, আমাদের গেটম্যান যাইতে দিচ্ছে না, বলছে না পুরুষদের যাওয়া হবে না, মহিলা। এইবার মহিলা, আমি একটা বয়স্ক ঠাকুমা থুইছি, ওই ঠাকুমাটা কি পারবে, কোথায় কি যাইতে পারবে? কোনো কিচ্ছু পারবে না। আমাদের তো দৌড়ে যাইতে লাগবে, আমাদের ফোন করতেছে, আমরা যাইতে দিচ্ছি না, ওইটা নিয়ে ওইখানে ভেজাল হয়ে যাচ্ছে। একটু তো যাইতে দিবে হেল্পের জন্যে, সেই জিনিসটাও আমাদের করতেছে না। আজকে তো হাসপাতাল পরিদর্শন করলেন, মাতৃমাত থেকে শুরু করে যেখানে খাবার রান্না হয় বা ব্লাড ব্যাংক, সবটা মিলিয়ে কী ধরনের অভিযোগ পেলেন এবং কী ব্যবস্থা নেবেন? দেখুন, দীর্ঘদিন থেকে আমি হসপিটাল সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ শুনে আসতেছি, সেটা মিথ্যা নয়, এবং আজকে তার চাক্ষুষ প্রমাণই পেয়ে গেছে। আগামীকাল মিটিং আছে হসপিটাল সুপারিনটেন্ডেন্টের সঙ্গে, সেখানে সব বিষয়ে আলোচনা করবো। কী ধরনের অভিযোগ পেলেন রুগীদের? তো বিস্তর অভিযোগ, রুগীরা যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে রুগীর আত্মীয় স্বজনরা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন ন্যূনতম যেটা একটা দরকার, সেই ন্যূনতম ওদের পরিষেবাটুকু নেই এদের মধ্যে। যেখান থেকে খাবার সরবরাহ হয় সেখান থেকে বিস্তর অভিযোগ আছে, এবং আপনারা দেখলেন যে খাবারের মান ঠিক নেই, আমি নিজে দেখেছি, আর নতুন কিছু বলার নেই। আপনারা যখন ঢুকতে যাচ্ছিলেন দেখলেন তালা মেরে দেওয়া হলো হঠাৎ করে, তো ভয়ে তালা মেরেছে। কী ব্যবস্থা করবেন? আগামীকাল মিটিং আছে, মিটিংয়ে যা বলার বলবো, ঠিক আছে? ব্লাড ব্যাংকের কী দেখলেন? ব্লাড ব্যাংকে ব্লাড শূন্য, এরা বলছে ব্লাড ক্যাম্প হচ্ছে না, তাই ব্লাড সাপ্লাই নেই, আমরা ব্লাড দিতে পারতেছি না। এর আগের যে রোগী কল্যাণ সমিতি ছিল সেটা প্রায় নিষ্ক্রিয় ছিল বলতে গেলে, বলে যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও খুব একটা হাসপাতালে আসতেন না। আপনার এবার নতুন করে রোগী কল্যাণ সমিতি কিছু তৈরি হবে? অবশ্যই হবে। তার দায়িত্ব কে পাচ্ছে, আপনি পাচ্ছেন বা না, সেটা রাজ্য থেকে ঠিক করবে, আমাদের সিএম ঠিক করবে কাকে কী দায়িত্ব দেবে। কাল কাদের নিয়ে বৈঠক করবেন? আমাকে মিটিংয়ে ডেকেছে, এমপিকে ডেকেছে, সেখানে অবশ্যই থাকবো আমি। মানুষকে কি আশ্বাস দিতে চাইছেন এই স্বাস্থ্য পরিষেবা? যেমন বিগত সরকার যা পরিষেবা দিয়েছিল সেই পরিষেবা মানুষ সন্তুষ্ট না, আমরা উন্নতর পরিষেবা দেওয়ার প্রস্তুত আছি, সেটা আপনাদের সকলের সহযোগিতা দরকার। স্বাস্থ্য পরিষেবা হাল ফিরবে বলছে? অবশ্যই ফিরবে, দেখে থাকুন। সরকারের বয়স মাত্র 10-12 দিন, এখন সাবার হয়ে সময় লাগবে। ধন্যবাদ। পবিত্র ঈদ উপলক্ষে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় নামাজ, নিরাপত্তায় কড়া পুলিশি নজর।
পবিত্র ঈদ উপলক্ষে গোটা দেশের পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়িতে ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঈদের নামাজে অংশ নেন। সাধারণ মানুষ ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের পরিবেশে নামাজ আদায় করেছেন তারা। এই উৎসবকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও সিকিউরিটি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন জায়গায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাও করা হয়েছে। সম্প্রীতির বার্তায় মালবাজার মহকুমায় ঈদ উদযাপন, গরুর পরিবর্তে ছাগল কুরবানি এবং শান্তিপূর্ণভাবে নামাজ। পবিত্র ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবের আবহে মেতে ওঠে মালবাজার মহকুমার ওদলাবাড়ির বিভিন্ন এলাকায়। বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে মুসলিম সম্প্রদায়ের মানুষজন ঈদের নামাজ আদায় করতে ভিড় জমান। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। শহরের ঈদগাহ ও সংলগ্ন এলাকাগুলিতে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। নতুন পোশাকে সেজে শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষই ঈদের আনন্দে সামিল হন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা যায় বহু মানুষকে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মসজিদের ইমাম ও স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ জানান, সরকারি নির্দেশ মেনে কোথাও গরু কুরবানি দেওয়া হবে না। সম্প্রীতির কথা মাথায় রেখে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত মানা হচ্ছে বলে জানান তারা। তবে ধর্মীয় রীতি মেনে ছাগল ও পাঠা কুরবানি দেওয়া হবে। সব মিলিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের আবহে মালবাজারে পালিত হলো পবিত্র ঈদ। देखिए, हम लोगों ने ईद की नमाज़, ईद उल अज़हा की नमाज़ लोगों ने मिल करके जो है बेहतरीन अंदाज से शांति के साथ हम लोगों ने अदा की है। अब कुर्बानी का वक्त है। हम लोगों ने मिल करके जो पहले आपको दिए थे, बताए थे कि इस बार हमारे यहाँ कुर्बानी बड़े का नहीं है, गाय का नहीं है, तो हम सब लोगों ने उस बात पर अमल करते हुए हम लोगों ने जो है छोटे जानवर के इंतज़ाम किया, उसकी कुर्बानी होगी इंशाल्लाह। इसमें सब खुश है? हाँ, इंशाल्लाह सब खुश है, सबको खुश है। सरकार के नियम के? हाँ, नियम के सबको आदेश पालन कर रहे हैं, सबको खुश है। कौन सा मस्जिद है? ये छोटी मस्जिद, हिंदी स्कूल छोटी मस्जिद। आपका नाम? मेरा नाम मौलाना फिरोज आलम अशरफी। ईद के बारे में बताएंगे कि हम लोगों के लिए बहुत ही बेहतर दिन होता है ये ईद का दिन, और सरकार की वजह से हम लोगों ने गरु वरु ये सब तो बिल्कुल काटना बिल्कुल ही बंद करवा दिया है। सभी को वेस्ट बंगाल के सभी मुसलमानों से हिदायत भी दी गई है, कहा भी गया है कि बिल्कुल गोरू वोरू मत काटिएगा, और लेना भी नहीं है, खरीदना भी नहीं, करना भी नहीं है। और हम लोग जो है खस्सी काट रहे हैं, दुम्बा काट रहे हैं, और भीड़ भी है काटने के लिए हम लोग के लिए। ये सबसे हम लोग अपना कुर्बानी का त्यौहार खुशी से मना रहे हैं। मेरा नाम मोहम्मद अरशद हुसैन है। ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের মরিচবাড়ি গ্রামে তিস্তা নদীর ভাঙনে বিপাকে প্রায় 2000 কৃষক। অভিযোগ, আগের তৃণমূল সরকারের উদাসীনতার কারণে নদী বাঁধ মেরামতের কাজ হয়নি, ফলে কৃষি জমি ক্রমেই নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। 2025 সালের বন্যার পর থেকেই এলাকায় প্রোটেকশন বাঁধে ফাটল ধরে। স্থানীয়রা আন্দোলন করলেও স্থায়ী সমাধান হয়নি। অস্থায়ীভাবে বাঁশের পাইলিং করা হলেও তা স্রোতে ভেঙে যায়। ইতিমধ্যে কয়েকশো বিঘা জমি নদীতে বিলীন হয়েছে এবং বর্ষার শুরু হতেই ভাঙন আরও বেড়েছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত বাঁধ সংস্কার না হলে অচিরেই পুরো এলাকা তিস্তার গর্ভে চলে যেতে পারে। ফলে চাষাবাদ ও জীবিকা দুই মারাত্মক সংকটে পড়বে। উল্লেখ্য, এই গ্রামের উৎপাদিত ফসল দিল্লি, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে যায়। এমতাবস্থায় কৃষকদের দাবি, তাদের জমি ও জীবিকা রক্ষায় অবিলম্বে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করুক বর্তমান রাজ্য সরকার। আমাদের এটা মরিচবাড়ি 16-র 103 নম্বর বুথ, বার্নি জিপি। এখানে মানুষরা অভিযোগ করছেন, জনগণ বলছেন যে বহুদিন থেকে এখানে বিজেপির একটা দখল ছিল, মানে পঞ্চায়েত বিজেপি, পঞ্চায়েত বিজেপি, সেই জন্য নাকি এখানে উন্নয়ন হয়নি। কথা বলুন তো বিষয়টা। বিষয়টা জনগণ ঠিকই বলেছে যে আমরা বিগত দিনে যে পঞ্চায়েত ছিলাম, আমরা 3টা বুথের বিজেপির পঞ্চায়েত, তার জন্য আমাদের কোনো উন্নয়ন এর দিকে কোনো চিন্তা ভাবনা এরা করেনি। আর হ্যাঁ, আমি তো এখানে ছিলাম, বিষয়টা জানিয়েছিলাম, উপরস্থ দিয়েছিলাম, কিন্তু কিছু সুরাহা হয়নি। তখন যদি এটা দেখতো, সত্যি এরকম এই ভাঙন দেখতে হতো না, কৃষকদের এত জমি ভাঙতো না, কৃষকরা এত অসহায় হতো না। নীল সরকার এই যে চাষবাস করেন, কতটা কি সমস্যার মুখে পড়তে হচ্ছে?
দেখুন, আমাদের এলাকা তো আমরা 90% লোকই আমরা চাষবাস করেই খাই। তাতেই আমাদের এলাকায়, আমাদের জলপাইগুড়ি জেলার মধ্যে সুনাম আছে এই মাঠটার মধ্যে। মানে কমসে কম 5,000 পরিবারের সবার সমস্ত চাষবাস কিন্তু এই মাঠটার মধ্যে হয়। বাড়ির আশেপাশে সেই জমিগুলো নিচু, সেখানে চাষ করা যায় না। এখানকার এই চাষের উপরে নির্ভর করে আমাদের প্রচন্ড ক্ষতি আছে, যেখানকার মধ্যে ক্যাপসিকাম, লঙ্কা, বিভিন্ন পটল, মানে যত উন্নত ফসল আছে বকলির থেকে আরম্ভ করে সমস্ত ফসলই কিন্তু আমাদের এলাকার নাম করা। কিন্তু 1 থেকে 1.5 বছর যাবৎ এই আমাদের বাঁধটা ভেঙে গেছে। প্রথমে ধরেন 300 মিটার ভাঙলো, তারপরে 500 মিটার ভাঙলো, এমন করতে করতে এমন পরিস্থিতি হয়ে গেছে 1-1.5 বছর থেকে এখানকার চাষবাসীরা চাষবাস করে খাবে এখন নিরুপায় হয়ে, কিন্তু অনেকেই কিন্তু আমাদের ভালো ভালো চাষি, সে আমার চোখের সামনে দেখা সমস্ত চাষিরা কিন্তু এখন বাইরে চলে যাচ্ছে, কেরালা যাচ্ছে, কেউ সিকিমে গেছে কাজ কাজে, ভিন্ন রাজ্যে কাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে। কারণ এই জমিটা যদি নাও আছে, তাহলে এখানকার লোক, এই যে আমাদের যেরকম 90% লোক চাষ, এরা কোনো কিছু যে অন্য কাজও জানা নেই যে তারা অন্য কিছু কাজ করে খাবে। এই যে এখন বাঁধটা যে ভাঙছে, যেভাবে জমিও ভাঙছে, তাতে কি মানে ফসলের দারুণ ক্ষতি হচ্ছে? ব্যাপক ক্ষতি হচ্ছে, কি মানে নিরুপায়, মানে কি করে যে চলবে এরা, মানে কোনো রাস্তাই নেই আমাদের। মানে এখন যেরকম আমার নিজেরই মোটামুটি 13 বিঘা জায়গা লঙ্কা চাষ করছিলাম, এখন একটুও নাই, মানে 5-10 কাঠার মতো আছে, 5-10 কাঠার মধ্যে আছে, সবই শেষ। রানিং কি চাষ হচ্ছে এখন রানিং এর মধ্যে পটল ক্ষেতগুলো ছিল, ধান চাষ করবে আশা করে, যেরকম ধানটা করবে ভাবছে, এখন জমি তো নাই, ধান চাষ করার জন্য কেউ পারবে না, কারণ নদী যেভাবে ভাঙতেছে ধান চাষও কেউ করতে পারবে না। বাদাম টাদাম যা যা ফসল আছে সব তো ভেঙেই নিয়ে যাচ্ছে, উঠানোর মতো বাদাম ম্যাচুরিটি হয়নি, তারা তুলবে কি করে? এই অবস্থা দাঁড়িয়ে তো দারুণ চিন্তা করছে। হ্যাঁ, দারুণ চিন্তা করছি। 1 বছর থেকে আমরা দৌড়াদৌড়ি করতেছি, বিগত সরকার ছিল এখানে, আমাদের অনেক কিছুই মানে জানানো হয়েছে, তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি। তো এখন আমাদের একটা আশা যে নতুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, যেরকম অন্য সরকার পরিবর্তন হয়েছে, তার জন্য অনেকে কিন্তু, বেশ কিছু লোক কালকে কিন্তু এই আমাদের এলাকায় ফিরে আসছে, যে নতুন সরকার যখন চলে আসে, তাহলে যদি আমাদের এলাকার কিছু জমি যদি বাঁচে, তারা আবার নতুন করে চাষবাস করে খেতে পারবে। তার জন্য অনেক পরিযায়ী শ্রমিকরাও কিন্তু বাড়িতে এসে, আমি খোঁজ নিয়ে দেখলাম। আমার নাম সুনীল সরকার, আমার মরিচ বাড়ি এখানে। আমাদের 4টা বুথের সমস্ত চাষিরাই, প্রত্যেকের জমি 4টা বুথের এখানে। আমাদের এখানে 4টা গ্রামের মানুষ, 4টা বুথ আছে। এটা আমাদের বান্নেজ অঞ্চল, ময়নাগুড়ি ব্লক। কি সমস্যায় পড়েছেন বলতো? সমস্যায় পড়েছি আমরা 2025 থেকে এই তিস্তা নদীটা মানে ভাঙতে ভাঙতে আমাদের কৃষি নির্ভরশীল এলাকা, এটা মরিচবাড়িটা, প্রত্যেক মানুষ দেখুন, অনেক লোক দাঁড়িয়ে আছে, এই সবারই এই মাঠে জমি আছে, এই জমিগুলো ভাঙতে ভাঙতে তিস্তা গর্ভে চলে যাচ্ছে। আমরা 2025 থেকে এটা চেষ্টা বিধান করতেছিলাম। গত বছর কিছুটা কাজ ওইখানে শুরু করেছিল, একটু বাস পাইলিং এর কাজ, সেই কাজটা যতটুকু করার কথা ছিল সেই অবধি করা হয়নি, ইমার্জেন্সি যতটুকু সম্ভব হয়েছে করেছে। কিন্তু এই বছর আমরা দেখলাম যে এমনভাবে আমাদের জমিগুলো ভেঙে যাচ্ছে, সেই জমিগুলোকে কন্ট্রোল করার জন্য আজকে আমাদের এই উদ্যোগ। আজকে এটা ময়নাগুড়ি ব্লক 103 নম্বর বুথ। এই বুথে এই তিস্তা গর্ভে যত জমি আমাদের চলে যাচ্ছে, আবাদি জমি, এই বছর জানেন আপনারা, প্রত্যেকটা কৃষক এই বছর আলু বা কোনো শস্যতে মানে পয়সা পায়নি। খুব করুণ অবস্থার মধ্যে দিয়েও আমাদের যতটুকু জমি ছিল, এই জমিটুকু নিয়ে কিন্তু তারা আঁকড়ে ধরে বেঁচেছিল, সেই জমিটুকু তাদের চলে যাচ্ছে তিস্তা গর্ভে। এদের বেঁচে থাকার মতো সেই পরিস্থিতি আর নেই। তাই আমরা আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি, এই আপামর মরিচবাড়ির সমস্ত জনসাধারণের পক্ষে। আজকে এই কৃষকদের জমিটা যাতে রক্ষা হয়, তিস্তা গর্ভ থেকে বাঁচানো যায়। আমাদের রাজ্যের যে নতুন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, এই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আমাদের এই তিস্তা গর্ভ থেকে যাতে আপামর মরিচবাড়ির সমস্ত কৃষক ভাই বা বন্ধুদের জমিগুলো বাঁচানো যায়। আমাদের এই তিস্তা পারে ইমার্জেন্সি একটা বাঁধের ব্যবস্থা করে দিলে আমরা সকলেই খুব খুশি হতাম বা গর্বিত হতাম। এবং বাঁধ একটা ছিল, সেই বাঁধটাও ধীরে ধীরে ভাঙতে ভাঙতে আজকে পরিণতি প্রচণ্ড খারাপ। এই বাঁধটা অনেক আগে করা হয়েছিল, কিন্তু এটার যদি বাইপাস দিয়ে নদীর ধারে যদি কোনো বল্ডার পেসিং বা কোনো রকম জালি ব্যবস্থা করা হতো, আজকে এই বাঁধটাকে রক্ষা করা যেত। বাঁধটা ভেঙে গেছে অর্ধেকের, মানে যতটা বাঁধ ছিল 1 কিলোমিটারের বেশি ভেঙে গেছে। তা আমরা চাবো আগামী দিন এই বাঁধটাকে পুনরায় আবার নির্মাণ করে বল্ডার পেসিং বা যেভাবে কন্ট্রোল হয়, সরকারেরকে তো আর আমাদের বলতে হবে না, শেখাতে হবে না। তো সেই জিনিসটা আমরা অতি শীঘ্রই মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে পুনরায় আমরা আমাদের এই তিস্তা গর্ভের যে চলে যাওয়া জমিগুলো ফিরে পায় বা তার একটা পূর্ণ ব্যবস্থা করা হয়। এবং
এই যে যে জমিগুলো আপনারা দেখছেন, দেখুন সমস্ত কৃষি এলাকা জমি, সমস্ত জমিতে চাষাবাদ আছে। সেই জমিগুলো আমি মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আরেকটা আবেদন করব যে এটা যাতে সকলকেই যার যেটা আছে তাদেরকে সুন্দরভাবে পাট্টা প্রদান করা হয়। এই পাট্টার জন্য আমরা একটা আবেদন করছি। এই পাট্টাটা না হওয়ার ফলে আজকে কোনো একটা কৃষক বন্ধু সঠিকভাবে কৃষক বন্ধু পাচ্ছে না, সরকারি সহায়তা পাচ্ছে না, তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এই জিনিসগুলো আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি যাতে সমস্ত কৃষকদের মুখের দিকে তাকিয়ে এই কাজগুলো করা হয় এবং আগামী দিনে যাতে আমরা সকলেই একসঙ্গে মিলেমিশে সুস্থ সবলভাবে বসবাস করতে পারি এখানে, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানেই রাখছি। নমস্কার। আমার নাম হচ্ছে গোপাল রায়, বাড়ি এইখানেই, এই বুথেই বাড়ি, এই বুথেরই আমিও একজন কৃষক পরিবারের ছেলে। জায়গার নাম হচ্ছে মরিচবাড়ি দমোহনী মোড়, এটা অঞ্চল হচ্ছে বার্নিশ অঞ্চল। বেহাল জলপাইগুড়ির মাসকালাই বাড়ির মহাশ্মশান, দুর্ভোগে শ্মশান যাত্রীরা। চরম অব্যবস্থা আর অস্বাস্থ্যকর পরিবেশে ভুগছে জলপাইগুড়ির মাসকালাই বাড়ি হিন্দু মহাশ্মশান। শ্মশানের ভেতরে ঢুকলেই চোখে পড়ে চারিদিকে ছড়িয়ে থাকা লেপ, বালিশ, জামাকাপড় ও নোংরা আবর্জনা। এমনকি গাছের ডালেও ঝুলতে দেখা যায় ব্যবহার করা কাপড়, যা সামগ্রিক পরিবেশকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সবচেয়ে বড় সমস্যা, এখানে নেই কোনো নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ড, ফলে শ্মশানে আগত মানুষদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে শোকের মুহূর্তে এই পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠছে। শ্মশানে দুটি চুল্লি থাকলেও বর্তমানে একটি মাত্র সচল, সেটিও প্রায়শই বিকল হয়ে পড়ে। শ্মশান কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতির উন্নতির জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। আগে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার গাড়ি এলেও সম্প্রতি তা কোনো কারণে আসছে না বলেই অভিযোগ। রাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অপরদিকে সংলগ্ন কবরস্থান এলাকাও একইভাবে নোংরা ও দুর্গন্ধে ভরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো ধীরে ধীরে অচল হয়ে পড়ছে। রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর নতুন প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী। এখন দেখার, এই বেহাল দশা কাটিয়ে মহাশ্মশানের পরিস্থিতির আদৌ কোনো উন্নতি হয় কিনা। আবর্জনা মানে শ্মশানের পরিস্থিতি কি দেখছেন? এই যে চারিদিকে লেপ তোষক, অথচ একটা পরিষ্কার পরিস্থিতি, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই তো, পরিষ্কার পরিচ্ছন্নতা অভাব আছে। আপনি দেখেন সব দিকে, দেখেন কাঠ অ্যাভেলেবেল নাই, তারপরে অসুবিধা, নানা রকম অসুবিধা আছে। এইখানকার যারা স্টাফ আছে তারা সব দিকে চেষ্টা করে সব কিছু, কিন্তু বাইরের থেকে সেরকম ইয়ে হয় না। মানে আরও পরিষেবা ভালো দরকার, পরিষেবা দরকার। এখানকার স্টাফরা মন প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, যারা এখানে আছে দেখি ওরা খুব সহযোগিতা করে সম্পূর্ণভাবে, যারা আসে তাদেরকে সব রকমভাবে চেষ্টা করে, যারা এখানে দায়িত্বে আছে। কিন্তু আরও প্রয়োজন। বললাম দাদা, আপনার নাম? আমার নাম রমেন দাস। এখানে আমি শ্মশানের হচ্ছে ইনচার্জ, মানে দেখাশোনার দায়িত্ব আছে। বললাম দাদা, এই শ্মশানে এই হাল কেন? এই যে নোংরা আবর্জনা, কবরস্থানের জঙ্গল, লেপ তোষক পড়ে আছে। দাদা, আমরা তো অথরিটিকে জানাইছি, এমনকি আমার অনেক চিঠিও দেওয়া আছে, দিনের পর দিন চিঠি দেওয়া, কিন্তু আমাদের এখানে কোনো রকম সঠিকভাবে কাজটা হচ্ছে না। এই যে আপনি দেখছেন যে এখানে ডাম্পিং ডাউন একটা করা উচিত, কিন্তু সেটা হচ্ছে না। আপনি নিজেই দেখতে পেলেন যে সাধারণ যারা আসছে শ্মশানবাসী, তাদের অসুবিধা হচ্ছে। তারাও আমাদেরকে বলছে যে এখানে এত নোংরা কেন। এই নোংরা কত দিনের? এই নোংরা গাড়ি আসে, নিয়ে যায়, হয়তো 7 দিন পর নিয়ে যায়। আপাতত হয়তো বৃষ্টি বাদলের জন্য হয়তো দেরি হয়েছে। হ্যাঁ, আজকেও বলা হয়েছে। কবরস্থান তো একদম জঙ্গলে ভরা। কবরস্থানের জন্য আমরা বিগত 1 বছর ধরে চিঠি আছে আমার কাছে, চিঠি দেওয়া অথরিটিকে। প্রত্যেক বছর পুজোর আগে একবার করে পরিষ্কার হয়, তারপরে মাঝে মাঝে আগে লোক দিত, কিন্তু এখন আর কোনো কাজ হচ্ছে না। এই চিঠি দেওয়ার পরে 1 দিন 2 ঘন্টার জন্য এখানে লোক পাঠিয়েছিল অফিস থেকে। ওই আপনি দেখতেই পেলেন যে কতটুকু পরিষ্কার হয়েছে, ওর মধ্যে কবর দেওয়া সম্ভব না। রাতে যারা আসছে তাদের প্রবলেম হচ্ছে না। এখন তো নতুন সরকার এসেছে, কি মনে হয় যে এই সমস্ত ঠিকঠাক হবে? আশা করি ভালো কাজ হবে, আমরা তাই চাই। চুল্লির পরিস্থিতি কি রয়েছে? চুল্লি তো মাঝে মাঝেই প্রবলেম হয়, আর আমি তো ইলেকট্রিক ব্যাপারে ডিপার্টমেন্টের না,
আপনি হায়ার অথরিটিকে জিজ্ঞেস করুন। চুল্লি গতকাল 3টে বডি হওয়ার পরে হঠাৎ বিকল হয়ে যায়। আমরা অফিসকে জানাই, অফিস থেকে লোক এসে আজকে সকালবেলায় ঠিক করে গেল। এখন ঠিক আছে, চালু থাকবে। দুটো চুল্লি না একটা? আমাদের এখানে একটা চুল্লিরই সিস্টেম, দুটো চুল্লি আছে কিন্তু একটা চুল্লি রানিং থাকে। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। হাত দিলেই উঠে যাচ্ছে রাস্তার পিচ, ডামডিমে ক্ষোভ। মালবকের ডামডিম বাজার থেকে ডামডিম চা বাগান পর্যন্ত নির্মিত নতুন বিটুমিনাস রাস্তার পিচ হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে। প্রায় 3,73,00,000 টাকা ব্যয়ে তৈরি হওয়া এই রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে। এমনকি হাত দিয়ে এই রাস্তার পিচের প্রলেপ তুলে ফেলা যাচ্ছে বলে দাবি এলাকাবাসীর। মহজ্যোতি কলোনি এলাকায় ছিরিং লামার নেতৃত্বে স্থানীয়রা রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও গাফিলতির কারণেই নতুন রাস্তার এই দুরবস্থা তৈরি হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা দ্রুত তদন্তের দাবি তোলেন। এলাকাবাসীর অভিযোগের তীর ওঠে মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার প্রসাদের দিকে। তাদের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। ইঞ্জিনিয়ার মেন তো ইঞ্জিনিয়ার পাস কিভাবে করলো না? इंजीनियर हो लो, टाका खाई लो, और जे काच कितना इंच का रोड बना हुआ है, देखिए पैसा कहाँ कहाँ जा रहा है, क्या क्या हो रहा है, पब्लिक का पैसा है। बिस्कुटर मतन भांगते हाँ डामडिमेर तो আপনার হয়ে গেছে এটা রোড হয়েছে 1 মাস भी হয় নাই পুরা হওয়ার কাজ হওয়ার। তো এখন দেখো পুরা উখড়া যাচ্ছে, मतलब আর হাত দিয়ে উখড়ানো যাচ্ছে। তারপরে এটা ঠিকাদার কি কাজ করলো আর কি বলে ইঞ্জিনিয়ারটা কি দেখলো, কি দেখে পাস করলো। তারপরে কাজ করছে আপনার আমাদের 3 জন আছে, বাবা প্রসাদ, সুশীল প্রসাদ ওরে নাম, সুশীল প্রসাদ, আর তারপরে সুকু ছেত্রী, তারপরে আমাদের দাওয়া লামা চেয়ারম্যান, জিপি চেয়ারম্যান, এরা 3 জনের আন্ডারে কাজ হয়েছে। তো এটার জন্য আমাদেরকে কারবাই লাগবে, কি করা যাবে এটার জন্য আপনারা দেখেন। এত টাকার রোড না, কতদিন আগে তৈরি হয়েছে? 1 মাস হয়েছে। 1 মাসে এই অবস্থা? হ্যাঁ 1 মাসে এই অবস্থা একদম। আপনি তো দেখছেন হাত দিয়ে উখড়ানো যাচ্ছে। আমরা বেশি উখড়াই নেই, বেকার খারাপ হয়ে যাবে বলে, না হলে তো টোটাল হাত দিয়ে উখড়ানো যাবে। আমরা তো উখড়াই নেই। আপনার নাম? আমার নাম ছিরিং লামা। আপনারা এখন কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি কি কন্ট্রাক্টর সঙ্গে আর কন্ট্রাক্টর আর ইঞ্জিনিয়ারের কারবাই হোক এটা রাস্তার জন্য। তারপরে হবে যে সুশীল কুমার প্রসাদ, তারপরে যে সুকু ছেত্রী, আর তারপরে যে আপনার কি বলে দাওয়া লামা, আমাদের জিপির চেয়ারম্যান, এরা 3 জন কাজ করছে। কি কাজ করছে এখানে? এদের বিরুদ্ধে পদক্ষেপ চাইছেন? হ্যাঁ, এরাদের বিরুদ্ধে আমরা আসি, কি কাজটা ভালো হোক, ভালো করুক। টাকা কোথায় গেল? এত টাকা
টাকা তো আমাদের ট্যাক্সের টাকা, তো ট্যাক্স দেওয়ার পরে না সরকার বানাইতে জন্য দিছে, এটা পাস করছে। আর এটা 2 মাস মধ্যে খতম হবে, তাহলে কি লাভ, হয় না? ভর্তি ঘিরে অশান্তির আগুন, রণক্ষেত্র শিলিগুড়ি কলেজ। আহত ছাত্রনেতার পাশে মেয়র, দোষীদের কড়া শাস্তির দাবি। শিলিগুড়ি কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। পড়ুয়াদের সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানোকে ঘিরে দুই ছাত্র সংগঠনের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কলেজ প্রাঙ্গণে শুরু হয় ধাক্কাধাক্কি, বচসা ও সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত হন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতা বিবেক ঝা। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সংঘর্ষের জেরে কলেজে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং বহু পড়ুয়া নিরাপত্তাহীনতায় ভোগেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ভর্তি সংক্রান্ত সহায়তা শিবির পরিচালনাকে কেন্দ্র করেই প্রথমে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, পরে তা হাতাহাতি ও মারামারির আকার নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই কলেজ চত্বরে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। টিএমসিপির অভিযোগ, এবিভিপি কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের হেল্প ডেস্কে হামলা চালিয়ে ভাঙচুর চালায়। যদিও এবিভিপি সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছে এটি টিএমসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী কলেজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কলেজ চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনার পর আহত ছাত্রনেতা বিবেক ঝাড় বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনার তীব্র নিন্দা করেন। মেয়র স্পষ্টভাবে জানান, এই হামলার সঠিক ও নিরপেক্ষ বিচার হওয়া উচিত এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পাশাপাশি তিনি দোষীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাঙ্গনে এই ধরনের হিংসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো তার নামে দিয়ে দেওয়া হলো এবং সেটা আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব, কিন্তু এবং নন ভেলেবল সেকশন আমাদের ছেলেদের উপরে দিয়েছে, কিন্তু যারা গন্ডগোলটা করলো, যারা মারলো, তাদের সব ভেলেবল সেকশন দেওয়া হলো। এইভাবে পক্ষপাতিত্ব এবং শিক্ষাঙ্গনে এটা কলেজের বাইরে হেল্প ডেস্ক, সেটাও যদি করতে না পারা যায় তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আমি এটা বলবো সবার কাছেই যে এটা দেখা দরকার যে গণতন্ত্রে আমরা দুদিন আগে শাসক দল ছিলাম, এখন বিরোধী দলে আছি, কিন্তু আমি বিশ্বাস করি যে গণতন্ত্রে বিরোধী দলের একটা বড় ভূমিকা আছে। বিরোধী দলের এই ভূমিকা, বিরোধী দলের এই পরিসর যদি সংকুচিত হয় তাহলে সেটা গণতন্ত্রেরই পক্ষেই ক্ষতিকারক। আমি আমার সারা জীবনে আমি প্রচেষ্টা নিয়েছি, কোথায় কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি যেই জোনে কাজ করেছি আমি সব সময় আন্তরিকভাবে আমি এই বিরোধীদের উপস্থিতি, তাদের সম্মান, তাদের কাজ করতে দেওয়া, সেটা আমি সবসময় যত্নবান ছিলাম। আমি আশা করব প্রাক্তন ছাত্রনেতা হিসেবে সবার কাছে আহ্বান জানাবো যে যে যার মতো ছাত্রদের কনভিন্স করুক। ছাত্ররা তারা বিবেচক, তারা বোঝেন, তারা সচেতন, তারা যাদের সমর্থন করবে তাদের দিকে বেশি সমর্থন যাবে। কিন্তু দুটো তিনটে ছাত্র অর্গানাইজেশন তো এক একটা শিক্ষাঙ্গনে থাকা দরকার, সেটা না থাকলে গণতন্ত্র কিন্তু আরো মিনিংফুল হয়ে উঠবে না, আমি এইটুকুন বলতে পারি। বিজেপিতে হবে না তৃণমূলীকরণ, সাংবাদিক সম্মেলনে এমনটাই বক্তব্য রাখলেন এবং বার্তা দিলেন জলপাইগুড়ির বিজেপি জেলা নেতৃত্ব। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন অঞ্চল সভাপতি এবং জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ ছেত্রীর ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধতেই সাংবাদিক সম্মেলন করেন জলপাইগুড়ি জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূল নেতার যোগদানের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই বলেই দাবি নেতৃত্বের। বৃহস্পতিবার মালবাজার শহরের গুরজংছড়া মোড় এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে যোগদান প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব তাদের অবস্থান পরিষ্কার করে দেন। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনোজ ভুজেল, রাকেশ নন্দী, বিজেপির মাল উত্তর মণ্ডল সভাপতি প্রদীপ তির্কি, মাল মণ্ডলের সভাপতি নবীন সাহা সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক মনোজ ভুজেল বলেন, চা বাগান এলাকায় সাংগঠনিক কাজের জন্য ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন নামে একটি সংগঠন রয়েছে, যার চেয়ারম্যান সাংসদ মনোজ টিগ্গা এবং সভাপতি যুগল কিশোর ঝা। এই সংগঠনের বাইরে ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন নাম করে যারা কাজ করছেন তাদের সঙ্গে বিজেপি দলের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, জনমানুষে বিভ্রান্তি ছড়াচ্ছেন এক শ্রেণীর মানুষ।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার মালবাজার শহরের বাসস্ট্যান্ড চত্বরে অবস্থিত পর্যটক আবাসে ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের তরফে অনুষ্ঠিত কর্মসূচির মধ্য দিয়ে মালবাজার ব্লকের বাগড়াকোট অঞ্চলের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি রাজেশ ছেত্রীকে সংগঠনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়। সেই নিয়োগপত্রে সই করেছেন বিটিডব্লিউ এর সভাপতি বিষ্ণু রায় এবং সাধারণ সম্পাদক গৌতম রাউত, অটল সিং লামারা। সেই খবর সংবাদ মাধ্যমে প্রকাশ পেতেই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে সমগ্র ডুয়ার্স এলাকা জুড়েই। অনামী সংগঠন যেগুলো ভারতীয় জনতা পার্টির সাথে, সেই সমস্ত সংগঠনের কোনো সম্পর্ক নেই। সেই সমস্ত সংগঠনের নাম করে মানুষকে বিভ্রান্ত করছে এবং আমাদের ডুয়ার্সের যে সরল সাধারণ মানুষ যারা রাজনীতির অত কঠিন প্যাচ বোঝে না, তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের এখানকার চা বাগানের যারা শ্রমিক ভাইয়েরা আছে, আমাদের এখানে বিভিন্ন যে অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা আছে, প্রত্যেকেই কনফিউজ হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সেই বিভ্রান্তিকে একেবারে সমূলে তুলে ফেলার জন্য এবং কোনো রকম যাতে বিভ্রান্তিকর পরিস্থিতি না থাকে, সেই বিষয়ে আপনাদের মাধ্যমে সমস্ত ডুয়ার্সের জনগণ এবং তথা মাল নাগরাকাটা বিধানসভার সমস্ত জনগণের কাছে আমাদের স্পষ্ট বার্তা, দলের যে বার্তা, সেই দলের বার্তা পৌঁছে দেওয়ার জন্যই আজকে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। আমাদের যে বিজয়ের পরে 4 তারিখের পরে ভোট গঠন হয়েছে এবং আগামী দিনে মন্ত্রিসভাও গঠন হবে, আপনারা জানেন। তো এই যে পরিস্থিতি, এই যে মাঝখানে যে সময়কাল, সেই সময়কালের মধ্যে আমাদের রাজ্য সভাপতির পরিষ্কার নির্দেশ তথা আমাদের জেলা সভাপতি সম্মানীয় শ্যামলদা, আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় বাপি গোস্বামী মহাশয়, ওনাদের মাধ্যমে আমরা রাজ্যের পরিষ্কার নির্দেশ পেয়েছি এবং জেলার পরিষ্কার নির্দেশ পেয়েছি যে কোনোরূপ কোনো তৃণমূলের যারা হারমাদ বাহিনীর কাজ করেছে, গুন্ডামি করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, নানান রকমের পরিস্থিতি তৈরি করেছে এই বিগত 15 বছরে, এবং লুটতরাজ চালিয়েছে, সাধারণ মানুষের উপরে নানান অত্যাচার চালিয়েছে, সেই সমস্ত ধরনের কোনো নেতৃত্বকে ভারতীয় জনতা পার্টিতে কোনোভাবেই নেওয়া হবে না। তাদের জন্য চিরতরে भारतीय जनता पार्टी। এবং आज भी वही बीटीडब्ल्यू हमारे राज्य नेतृत्व के साथ में संपर्क रखते हुए, हमारे जिला नेतृत्व के साथ में संपर्क रखते हुए अलीपुरद्वार लोकसभा क्षेत्र के सम्मान्य सांसद मनोज तिग्गा जी चेयरमैन है एवं जुगल किशोर झा जी उसका सभापति है। एवं हमारे क्षेत्र में मालबाजार क्षेत्र में चाय बागान का संगठन को हमारे नेतृत्व में हमारे महेश बागे जी वो उस कमेटी में जनरल सेक्रेटरी भी है, उसको वो संगठन को देख रहे हैं, साथ साथ में हमारे सभी मंडल के नेतृत्व भी संगठन को देख रहे हैं। लेकिन ये बीच में जो अभी दूसरा कोई बीटीडब्ल्यू बन करके आ रहा है, इसका साथ में हमारा नेतृत्व का, भारतीय जनता पार्टी का नेतृत्व का कोई भी संपर्क नहीं है। ये टोटली इसको हम लोग इलीगल मानते हैं और ये कोई भी जगह में अगर ये अपना ये संगठन को लेकर के जाता है, मैं स्पष्ट रूप से बोलना चाहूँगा, जलपाईगुड़ी जिला कमेटी भारतीय जनता पार्टी का झंडा इनको किसी भी हालत में यूज करने नहीं देगा। अगर इलीगल प्रकार से ये लोग बीजेपी का नाम करके अपना नाम भजाने का काम करता है तो प्रशासन पूरा रूप से इसको ऊपर में कार्रवाई होगा। बीजेपी का, मैं फिर से बोल रहा हूँ, बीजेपी का चाय बागान क्षेत्र में बीजेपी का साथ में संपर्क रख करके एक ही ट्रेड यूनियन चल रहा है जिसका चेयरमैन है माननीय सांसद मनोज तिग्गा जी, उन्हीं का नेतृत्व में चाय बागान क्षेत्र में हमारे টিকিয়াপাড়ায় নেশাগ্রস্তদের তাণ্ডব, জামাইকে রক্তাক্ত করলো শালা, এমনটাই অভিযোগ উঠছে। 3 দিন পর নেওয়া হলো এফআইআর, ক্ষোভে এলাকাবাসীরা। শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া এলাকায় ফের নেশাগ্রস্ত যুবকদের দৌরাত্ম্যের অভিযোগ সামনে এলো। এবার 2 শালার মারামারি, মাঝে পড়ে গুরুতর জখম হলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন, কারণ অভিযোগের 3 দিন পর থানায় এফআইআর নেওয়া হয়েছে বলে দাবি পরিবারের। জানা গিয়েছে সোমবার এলাকায় 2 যুবক নেশা জাতীয় সামগ্রী সেবন করে নিজেদের মধ্যে মারামারি করছিল। সেই সময় তাদেরই আত্মীয় রাহুল বাড়ির সামনে হইচই শুনে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যান। অভিযোগ, সেই সময় তার শালা রাজু আচমকাই গাড়ির চাবি দিয়ে রাহুলের গলায় আঘাত করে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন রাহুল। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করান।
ঘটনার পরই থানায় খবর দেওয়া হলেও পরিবারের অভিযোগ সোমবার থেকে টানা 3 দিন থানায় গিয়ে অভিযোগ জানানো হলেও পুলিশ এফআইআর নিতে চায়নি। পরে বৃহস্পতিবার এলাকার বাসিন্দারা একজোট হয়ে থানায় গেলে অবশেষে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ যার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে সেই রাজু এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, রাহুলের পরিবারকে হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি পরিবারের সদস্যদের। তাদের অভিযুক্ত প্রকাশ্যেই বলছে পুলিশ প্রশাসন তার কিছুই করতে পারবে না। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন রাহুলের মা। তিনি বলেন তার ছেলেকে নৃশংসভাবে মারধর করা হয়েছে এবং তিনি এর সঠিক বিচার চান। পাশাপাশি এলাকায় যেভাবে প্রকাশ্যে নেশা জাতীয় সামগ্রী বিক্রি হচ্ছে তা দ্রুত বন্ধ করার দাবিও জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, টিকিয়াপাড়ায় দীর্ঘদিন ধরেই নেশার কারবার বেড়ে চলেছে। প্রশাসন দ্রুত কড়া পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। ড্রাগ খোরকে ধরা হইলো, ওই টাইমে সব ধরে নিয়ে গেছে। এখন ডবলের পয়সা, যেখানে 300-400 টাকা বিক্রি হইতো এখন বিক্রি 1000 টাকা 2000 টাকা করে বিক্রি করতেছে। আর ও ছেলে কোত্থেকে পয়সা আনতেছে না আনতেছে কোনো গ্যারান্টি নেই। চুরি করো, কোনো কি পারিবারিক বিবাদ ছিল আগে থেকে? কোনো না, কিছু ছিল না। ওদের সঙ্গে আমি দেখতাম সবসময় ঘুরে বেড়াইতো, কিছু ছিল না। আমি বলতেছি না, আমার ছেলে জাস্ট ঘরে ঘুমাই ছিল, ওদের শব্দ শুনে জাস্ট বাইরে আসছে, আমার ছেলেটাকে এরকম ঘটনা করে দিচ্ছে। আপনার ছেলের নাম কি? রাহুল কান্তি, 22 বছর। রাহুল কান্তি 22 বছর। যে মেরেছে ওর রাজু বাসপোর্ট, ওর তার আমি জানি না কত বয়স সেটা না, ওটাও বিবাহিত, কিন্তু এটা জানি। কোনো উদ্দেশ্য ছাড়া এমনি আপনার ছেলেকে ওরা মারলো? এমনি, কোনো ঝগড়াঝাঁটি কিছু নাই, ওর মানে কি ধরো কিছুই নাই, বাস জাস্ট ওদেরকে ছাড়াইতে গেছে, ওকে ছেলেটাকে এরকম করে দিল। ছেলেটার সঙ্গে সঙ্গে আমার ছেলেটা রাস্তায় পড়ে গেছে। রাস্তায় লোকজন উঠায় আমার ছেলেকে হাসপাতাল নিয়ে গেল। ছেলেকে এভাবে মানে আঘাত করলো, উনি করে রাখছিল, ও ট্যাবলেটও খেয়েছিল, আর তারপরে লামাও যে হয় ড্রাগস সব ডবল নিয়েছিল। যারা মেরেছিল তারা নেশা করেছিল, পুরা হাই নেশা ছিল, পুরা হাই নেশা করে আমার ছেলেটাকে এরকম করলো। মানে আগে থেকে এটা প্ল্যান করেছিল না পরে করছে সেটা জানি না, মানে কিন্তু এটা নশার মধ্যে হয়েছে। হ্যাঁ, টিকিয়াপাড়া যত জায়গা আছে এখানে থেকে ওইদিকে পুরা বাসবাড়ি হয়ে গেল, এই যে রেল লাইন ওইদিকে হয়ে গেল, তারপরে টিকিয়াপাড়া ওইদিকে গেল। এসে নেশা ছাড়া তো কিছুই না। এটার কোন নেশার সামগ্রী? হ্যাঁ, অনেকবার মিডিয়া হয়েছে, কতবার পুলিশ কেস হয়েছে, কতজনকে ধরেছে। বললাম তো, বন্ধ করার পর ব্ল্যাকে বিক্রি হচ্ছে। এখন যেটা 300-350 টাকা বিক্রি হয়তো এটা 1000 টাকা করে বিক্রি হচ্ছে। আপনার নাম? আমার নাম অংশুকান্তি। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার পর নবান্ন এবং উত্তরকন্যায় বিশেষ প্রশাসনিক বৈঠক শেষে ধূপগুড়িতে ফিরেই হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক নরেশ রায়। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেন তিনি। বুধবার এই বৈঠকে উপস্থিত ছিলেন ধূপগুড়ি হাসপাতালের সুপার নিয়াজ আহমেদ সহ হাসপাতালের অন্যান্য আধিকারিক ও চিকিৎসকরা। বিধায়ক নরেশ রায় বলেন, মূলত পরিকাঠামোর দিক থেকে উন্নত সহ কিভাবে ভালো পরিষেবা দেওয়া যায় সেই দিকে নজর রেখে আজকের বৈঠকে আলোচনা হয়। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে, সেই দিকে নজর রেখে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হলো। অনেক কিছু সম্পর্কে জানলাম এবং আমার তরফ থেকেও কিছু জানালাম। আমাদের প্রধান লক্ষ্য হাসপাতালে মানুষকে সঠিক পরিষেবা প্রদান করা, সেই বিষয়ের উপরই গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা, মূলত কি কি বিষয় নজর দিচ্ছেন? পরিকাঠামোর দিক থেকে বা কিভাবে ভালো পরিষেবাটা দেওয়া যায়। এখন মৌসুম চেঞ্জ হচ্ছে, এই মৌসুম এদিকে বর্ষাকালে বিভিন্ন রোগে সাফারি মাছের জ্বর, পেট খারাপ, এরকম বিষয়ে উপরে বেশিরভাগ পেশেন্ট আসে, তাদের সমস্ত দিক থেকে ভালো পরিষেবা দেওয়া যায়। বলছিলাম যে
এতে তো সাপোর্ট হচ্ছে, শুধু নামটাই বদলেছে, পরিষেবার কোনো উন্নতি হয়নি। হ্যাঁ, ঠিক বলেছেন যে এখানে নাম বদলি হয়েছে, ভোট বদলি হয়েছে, পরিষেবাটা শুরু হয়নি। আগামীতে আমরা সেটা বেটার পরিষেবা দেওয়ার চেষ্টা করব। বলছি এর ক্ষেত্রে তো সমস্যা, কারণ হচ্ছে প্রত্যেক দিন রোগীর সংখ্যা বাড়ছে, এবার একই বেডে 2 জন 3 জন, নতুন নিয়ম করা হয়েছে, অবজারভেশনে রাখা হবে। এই বিষয়টা যেটা বলছেন খুব ইম্পর্টেন্ট বিষয়, যে পেশেন্ট এক বেডে 2 জন পেশেন্ট থাকলে পরে নিশ্চিতভাবে ও একজনের তো একটা রোগ আছে, আর একটা যে পাশেরটা ওটাও তার আক্রমণ করার চেষ্টা থাকে। এটা রোগীদের ক্ষেত্রে এটা একটা হয়, যাতে সেপারেট থাকলে পরে তার প্রভাবটা কম পড়ে। সেটা নিয়ে কী ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, পরিকাঠাম দিক থেকে এখানে যেহেতু পরিকাঠামটা একটু সমস্যা আছে, তারও আমরা আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায় সেটা আমরা আলোচনা রাখবো। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ। গোটা দেশের পাশাপাশি উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতেও এই উৎসবকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। হাসপাতাল পরিষেবা স্বচ্ছ, উন্নত এবং রোগী বান্ধব হওয়া প্রয়োজন। বৃহস্পতিবার জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখে এমনটাই জানালেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।